4.5 বছরের বেশি সময় ধরে হাওড়া পুরসভার দায়িত্ব সামলেছেন ডক্টর সুজয় চক্রবর্তী। কিন্তু গত বছর অক্টোবরে তিনি এই পদ থেকে তিনি রিজাইন করেন এবং তারপরে বেশ কিছুদিন তিনি রাজনীতি থেকে একেবারে সন্ন্যাস নিয়েছিলেন বলা যায়। কোনো অনুষ্ঠানেই তাকে সেভাবে দেখা যেত না। কিন্তু তৃণমূলে কংগ্রেস নির্বাচনে যে ভরাডুবি হয়েছে, তারপর একটা অন্য রাজনৈতিক সমীকরণের জন্ম হয়েছে এবং সেই পরিস্থিতিতে আজকে তিনি তার নিজের বাড়িতে একটা সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। আমরা ডক্টর সুজয় চক্রবর্তীর সাথে কথা বলে নেব কি পরিস্থিতিতে তাকে হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে তাকে ছাড়তে হয়েছিল এবং কেনই বা তিনি এখন তিনি চাইছেন না ঠিক সেই জায়গায় ফিরে যেতে। ডক্টর চক্রবর্তী, কি কারণ থাকে আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে, কালকে একটা খুব বাজে ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন, দেখিয়েছেন আপনাদের সব চ্যানেলে। যেটা পোস্ট পোল ভায়োলেন্সের যে ঘটনা, এটা কাঙ্ক্ষিত নয়, এটা অত্যন্ত খারাপ ঘটনা, এটা একটা বড় ট্রিগারিং ফ্যাক্টর আমার। আর আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে কি অবস্থায় আমরা ছেড়েছি, মানে কেন আমি ছেড়েছি অক্টোবরের শেষে 4.5 বছর থাকার পরে ওখানে কর্পোরেশনে, আপনারা জানেন যে আমরা যে কদিন ছিলাম বোর্ডে 4.5 বছর, প্রথম থেকে আমাদের একটা মানে চূড়ান্তভাবে আমরা একটা আর্থিক অসহযোগিতা পেয়ে আসছিলাম। এবং এটা আমার সঙ্গে ওখানে সেই সময় যত যারা আমাদের আধিকারিকরা ছিলেন তারা প্রত্যেকে সাক্ষী। এবং শেষের দিকে লিটারালি আমাদের প্রায় ভিক্ষা করতে যেতে হচ্ছিল, এরকম একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। যারা আমাদের কর্মচারী আছেন তাদেরকে স্যালারি দেওয়ার মতো টাকা কিভাবে আসবে আমাদের পরের মাসে চিন্তা করতে হতো। আমাদের যারা কন্ট্রাক্টররা কাজ করছেন, মুখের কথায় কাজ করছেন, তাদেরকে আমরা কিভাবে পেমেন্ট দেবো আমরা জানতাম না। তারা প্রচুর মানুষ আমার শুধু ভালোবেসে আমাদের মুখের কথায় কাজ করেছেন, তাদেরকে আমরা এখনো সবাইকে পেমেন্ট দিতে পারিনি। তো এইভাবে কদিন চলবে, এটা আমরা বারবার জানিয়েছি, বারবার বলেছি, মৌখিক আশ্বাস প্রচুর পেয়েছি, কিন্তু আনফর্চুনেটলি কাজের কাজ কিচ্ছু হয়নি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি সেই জন্য অক্টোবরের শেষে আমি বাধ্য হই ছাড়তে। আপনারা জানেন আমি 2 বছর আগেও একবার আমি পদত্যাগ করেছিলাম, তখন সেই পদত্যাগ গৃহীত হয়নি। যে কারণেই হোক, আমি এবারে আবার তাই পদত্যাগ করেছিলাম। এবং বেসিক্যালি দেখুন, আমার ওই শুধুমাত্র ওই গাড়ি নিয়ে ঘোরার জন্য, আপনারা জানেন যে আমি আমার নিজের মানে আমি কর্পোরেশন থেকে একটা কোনো ফ্যাসিলিটি কিছু নিইনি ওখানে। আমি শুধু মানুষের হাওড়া ডেভেলপমেন্টের জন্য কাজের নেশায় আমি গিয়েছিলাম। আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সুযোগটা দিয়েছিলেন। কিন্তু যে অসহযোগিতার লেভেল শেষের দিকে আমি পেয়েছি, সেখানে আমার ওখানে থাকার কোনো মানে ছিল না। এবং সেই জন্যই ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওই পদ ছেড়ে বেরিয়ে আসবো। ডক্টর চক্রবর্তী, প্রায় 7.5 বছরের বেশি সময় ধরে হাওড়া পুরসভায় কোনো ভোট হয়নি। আপনাকেও ওখানে চেয়ারে বসানো হয়েছিল, আপনি কিন্তু মনোনীত ছিলেন, নির্বাচিত ছিলেন না। সেক্ষেত্রে কি কাজ করতে কোনো অসুবিধা হয়েছে? হাওড়া পুরসভার ভোট কি ইমিডিয়েট দরকার? দেখুন, কাজ করতে তো অসুবিধা হবে। আপনি 7 জন বা 8 জনের একটা মেম্বার বোর্ড করে দিচ্ছেন, আর হাওড়া আপনি জানেন 50টা ওয়ার্ড, 8 জনের পক্ষে 50টা ওয়ার্ডের কাজ, এটা দেখা তো অলমোস্ট ইম্পসিবল ব্যাপার থিওরিটিক্যালি। এতৎ সত্ত্বেও আপনারা দেখেছেন যে যখন বৃষ্টি হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়েছে, বিশেষ করে 21 সালে যখন আমরা নিয়েছি, যখন ওখানে আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, তখন এলাকার কোনো বিধায়ককে আমি পাশে পাইনি। তখন আমি আমার আধিকারিকদের নিয়েই ওই রাস্তার জল কিভাবে নামানো যাবে ওখানে রাস্তায় নেমেছি। কেউ ছিলেন না পাশে সেই সময়। সমালোচনা প্রচুর হয়েছে, কিন্তু পাশে কারোকে পাইনি। যে কাজের সময় যে কোনো সাজেশন, কোনো গাইডেন্স কিছু ছিল না। তো ন্যাচারালি পুরসভা ভোট হওয়া অত্যন্ত জরুরি, মানুষের পরিষেবা পাওয়ার জন্য ভোট হওয়া দরকার, এবং সর্বোপরি একটা ডেমোক্রেসিতে ইলেকশন হওয়ার অ্যাবসলিউট নেসেসিটি আছে। ডক্টর, একটা জিনিস দেখা গেছে যে আপনি যখন দায়িত্বে ছিলেন সেই সময় হাওড়ার
সদরের দুজন মন্ত্রীকে আপনি পেয়েছিলেন। আপনার তারা কি কোনোভাবে আপনাকে এই প্রশাসনিক স্তরে সহযোগিতা করেছিল? মন্ত্রীদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন? এমনকি যিনি পূর্ত দপ্তরের মন্ত্রী তাকেও কি জানিয়েছিলেন? তার থেকেও কি কোনো রকম আর্থিক সহায়তা বা প্রশাসনিক সহায়তা পেয়েছিলেন? দেখুন, পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রীকে তো আমি তখন জানিয়েছি ন্যাচারালি। আমাদের কোনো সহযোগিতা পাইনি এটা তো আমি বলবো না, তাহলে তো আমরা চালাতে পারতাম না। কিন্তু যে আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমরা চলেছি, হঠাৎ করে আমাদের একটা বড় অঙ্কের টাকা হঠাৎ করে আমরা ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেয়া হলো, বলা হলো দেয়া যাবে না। অথচ আমরা দেখছি যে একটা অন্য সংস্থা, তারা প্রচুর টাকা নিয়ে তারা হাওড়ায় কাজ করছে। তা আমার কোনো আপত্তি নেই, হাওড়ার ডেভেলপমেন্ট হোক, এটাই আমরা চাই, যে যে সংস্থায় কাজ করুক না কেন। কিন্তু সেই কাজটাও যখন হচ্ছে না, যেটা আমি এর আগে আপনাদের বলছিলাম, যে এই যে ইকো পার্ক, আমি একটা এক্সাম্পল দিলে বোঝাতে সুবিধা হয় জিনিসটা। এত বড় একটা পার্ক, সেটা একটা মদের আড্ডা হয়ে গিয়েছিল, সেটাকে আমরা সাজালাম, রেনোভেট করলাম, উদ্বোধন করা হলো, সেই পার্কটা আমাদেরকে দেয়া হলো। হঠাৎ কোনো এক অজানা কারণে সেই পার্কটা আবার ফেরত চলে গেল ডিপার্টমেন্টের কাছে। আমি একবার না একাধিকবার মাননীয় মন্ত্রীকে বলেছি যে দয়া করে পার্কটা আমাদেরও দিতে হবে না, আপনারা মেনটেনেন্স করুন। উল্টে কি দেখলাম, নারায়ণ দেবনাথ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মতো দুজন মনীষী হাওড়ার সেই বোর্ডটাকে খুলে ফেলে দেওয়া হলো। এই সংস্কৃতির সঙ্গে মেলাবো কি করে? এবং হাওড়াতে যারা বিধায়ক মন্ত্রী যারা ছিলেন, মানে আমি কারোর আলাদা করে নাম নেব না, কিন্তু কনস্ট্রাকটিভ কোনো সাজেশন, কোনো সাপোর্ট কিচ্ছু পাওয়া যায়নি। ক্রিটিসিজম পেয়েছি, সমালোচনায় আমার কোনো অসুবিধা নেই, সমালোচনা মানুষ নিশ্চয়ই করবেন, কিন্তু যদি সেটা কনস্ট্রাকটিভ হয়, গঠনমূলক হয়, তাহলে সেটা অনেক বেটার হয়। বিরোধীরা যেমন এমনি তখন সমালোচনা করেছে, সেটা ন্যাচারাল, তারা করবে। কিন্তু দলের ভেতর থেকেও সমালোচনা এসছে যেটার কোনো বেস নেই। অর্থাৎ সলিউশন কি? আমরা যে টাকা পাচ্ছি না সবাই জানতেন, কিন্তু কেউ কোনোদিন তখন সরকারের কাছে গিয়ে তদবির করেননি যে কর্পোরেশনকে ফান্ড দেয়া হোক, এরা কাজ করবে কি করে, কেউ বলেননি এ কথা। তো আমি তো হাত পা বেঁধে জলে যদি ফেলে দেয়া হয়, একটা ওই ভেলা ভাসছে সমুদ্রে, কোনো, আমার তো সেটাই লাস্টের দিকে মনে হচ্ছিল যে কোথায় যাব আমি। তো বাধ্য হয়ে তখন ছাড়তে বাধ্য হয়েছি, ছেড়ে দিয়েছি। এই পরিস্থিতি এই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন একটা রাজনৈতিক দল তারা কিন্তু ক্ষমতায় এসেছেন, এবং এই যে একটা পালাবদল ঘটে গেছে, এতে কি হাওড়া কর্পোরেশনে যে দীর্ঘদিন নির্বাচন হয়নি, বিশেষত শহরের ফলাফলে আপনার কি মনে হয় এর কোনো প্রভাব আছে? না, ইম্প্যাক্ট তো কিছুটা হয়েছে, এটা তো মানতে হবে। একটা দীর্ঘদিন ধরে, দেখুন, তার জন্য কিছুটা দায়ী আগের রাজ্যপাল সই করে যাননি, কিন্তু তারপরের যিনি রাজ্যপাল তিনি সই করে দিয়েছিলেন। এখন তার ভিত্তিতে কেন হয়নি, 50টা ওয়ার্ড 66টা হবে, কি কি হবে, এই যে ব্যাপারে আমরা আবার আটকে গেলাম। কিন্তু টেকনিক্যাল রিজন যাই হোক, মানুষ তো পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, মানুষ তো এসব টেকনিক্যালিটি বুঝবে না, তো ন্যাচারালি তার একটা ইম্প্যাক্ট তো হতে বাধ্য। এবং আমি চাইবো নতুন যে সরকার আসছে, তারা যত দ্রুত সম্ভব মানুষের ভালোর জন্য পুরো ভোট যত তাড়াতাড়ি সম্ভব তারা করে দিন। শেষ প্রশ্ন, আপনি কি কোনো নতুন রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন, অথবা কোনো ভবিষ্যতে কি আপনি পুরসভার কোনো দায়িত্বে ফিরতে আগ্রহী? দেখুন, ভবিষ্যতের কথাই বলতে পারবো না, প্রথম কথা। তবে একটা জিনিস বলি, পলিটিক্স তো আমার প্রফেশন না, আমার প্রফেশনটা হচ্ছে আমার ডাক্তারি। এখানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, যে জন্য আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার জন্য কৃতজ্ঞ যে উনি আমার হাওড়ার মানুষের জন্য কিছুদিন কাজ করার সুযোগ দিয়েছিলেন। যদিও আমি পরের দিকে কোনো সাপোর্ট পাইনি, সেটা আলাদা ব্যাপার, সেটা কেন পাইনি আমি, তারা বলতে পারবেন। কিন্তু আমার এরম কোনো ব্যাপার নেই যে আমি আজকে এখানে তৃণমূল থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম মানেই আমাকে কালকে আরেকটা দলে যেতে হবে। আমার এরম কোনো কম্পালশন নেই। ভবিষ্যৎ কি হবে সে কেউ জানি না, সে তো আমিও জানতাম না যে আমাকে এই দায়িত্ব দেওয়া হবে একদিন, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার এখনই এরম কোনো প্ল্যান নেই যে আমাকে এখনই আরেকটা দলে গিয়ে জয়েন করতে হবে, এরম কোনো ব্যাপার কিছু নেই। অর্থাৎ ডক্টর সুজয় চক্রবর্তী কিন্তু স্পষ্টভাবে জানালেন যে এখনই কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যোগদান করতে যাবেন কিনা সেটা এখনই সেটা পরিষ্কার নয়, এবং সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলা যাবে। তবে তিনি রাজনীতিতে এসেছিলেন এবং তিনি এই যে হাওড়া পুরসভার দায়িত্ব নিয়েছিলেন শুধুমাত্র হাওড়ার মানুষকে ভালোবেসে, এবং তিনি সন অফ দ্য সয়েল অর্থাৎ ভূমিপুত্র,
হাওড়ার জন্য কিছু করতে চেয়েছিলেন বলে তিনি কিন্তু এই পুরসভার দায়িত্ব নিয়েছিলেন এবং তৃণমূলে যোগদান করেছিলেন। তবে আজ থেকে তিনি কিন্তু তৃণমূলের পতাকা যেহেতু নিয়েছিলেন, আজ তিনি তৃণমূল ছেড়ে দিলেন এবং ভবিষ্যতে তিনি কিন্তু এই পুরসভার ফের দায়িত্ব নেবেন কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।